মেসেজের উত্তর দিতে না দিতেই কল। খুক খুক করে কেসে উঠল নোভা। বক্ষস্থলে হাত চেপে আছে এখনো। রিসিভ করে বলল, এত তাড়াতাড়ি কল? অপর পাশে মুস্কি হাসির শব্দ হলো। ফ্রি আছো দেখে কল দিলাম। আচ্ছা, তোমার হোয়াটসঅ্যাপ আছে? নোভা ইতস্তত বোধ করলো, জড়ানো গলায় বলল, আসলে আমার বাটন ফোন, স্মার্টফোন আম্মুর কাছে আছে, তবে পরীক্ষার জন্য আমার ধরা নিষেধ। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি তোমাকে মেসেজে বলবো, নয়তো কল দেবো। বলে নোভা কল কাটলো। দু চোখের পাতায় ঘুমেরা হানা দিল। রাতেও টুকটাক কথা হলো মেসেজের মাধ্যমে। এভাবে শুরু হলো তাদের গল্প। মধ্যরাত শুনশান নীরবতায় আচ্ছন্ন। আচমকাই মুঠোফোন কম্পিত হলো। নোভা অবাক হলো। আজকে আরো এক অপরিচিত নাম্বার। এত অপরিচিত নাম্বার তার ফোনে কোত্থেকে আসলো? অবাকের চরম শিখরে কলটা রিসিভ করে কথা বলল না, শুধু শুনতে চাইলেও কে হতে পারে। রিসিভ করতেই কেউ একজন কর্কশ শব্দে কথা বলল। এতবার কল দিলাম, রিসিভ করো না কেন? নোভা অবাক হলো। কখন কল দিল? হঠাৎই মনে হলো কিছু অপরিচিত নাম্বার দেখেছে কয়েকদিন ধরে। এগুলো কার হতে পারে? তার ভাবনার মাঝে একটা শব্দ ভেসে এলো। বউ, কথা বলো না কে? নোভার মেজাজ বিগড়ে গেল। দু শব্দের গালি দিয়ে কল কেটে দিল, কিন্তু তাতেও লাভ হলো না। পুনরায় কলের বহর আসা শুরু হলো। সহ্য হলো না তার, দ্রুতই ফোন অফ করল। সারাদিন কাটলো দুশ্চিন্তায়। শুক্রবার বলেই আজ কোচিং নেই নোভার। তার ছোট্ট মাথায় অগোচরে একটা কথাই ঘুরপাক খাচ্ছে, কে এই অভদ্রলোক তাকে অনবরত বিভিন্ন অপরিচিত নাম্বার থেকে বিরক্ত করে যাচ্ছে। আনমনে এক বাক্য উদয় হলো, একবার কি তার নিরীহ টিচার ইমদাদকে বলে দেখবে? ভাবনা মতো দুপুর গড়াতেই ইমদাদের ছোট্ট বার্তা আসলো। তুমি ফ্রি আছো? নোভা তড়িঘড়ি উত্তর দিল। হুম। কয়েক সেকেন্ডের মাঝেই কল আসলো ইমদাদের। নোভা তড়িৎ কল রিসিভ করলো। সালাম বিনিময় শেষে বলে উঠল, একটা কথা বলবো, রাগ করবে না তো? ইমদাদ ছোট্ট করে জবাব দিল, বলো, রাগ করবো না। আসলে অপরিচিত বলতে আপনি ছাড়া আমার কন্ট্যাক্ট লিস্টে আর কেউ নেই, কিন্তু জানেন গত কয়েকদিন ধরে বিভিন্ন অপরিচিত নাম্বার থেকে কল আসছে। আচ্ছা, এমনটা নয় তো আপনার কোনো বন্ধু মজা করে আমাকে কল দিচ্ছে? আপনি জানেন না হয়তো। আচমকা ইমদাদ শুকনো ঢোক গেল। তার পাশে পুরো বন্ধুমহল বসে আছে। তার মুঠোফোনে লাউড স্পিকার অন করা। সবাই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল অপর পাশের কথা শোনার জন্য। সহসাই এমন কথায় তার বন্ধুমহলের মাথায় বজ্রপাত হলো। তাদের অভিব্যক্তি শূন্য, একে অন্যের দিকে তাকালো। এত বড় অপবাদ তাদের বিরুদ্ধে, তাও কিছু না করেই ইমদাদ নিজেই বিব্রত বোধ করল। সে জানে তার বন্ধুরা এমন নয়। কিছু সময় চুপ থেকে গলা খাকারি দিল। আসলে আমার বন্ধুরা ভীষণ পেটুক, বেশি খাইতে পারে, বেশি বকবক করতে পারে, একটা কঙ্কালের হাড্ডি হইতে পারে, তবে চরিত্র মাশাআল্লাহ খারাপ না, বেশ ভালো। আর যেখানে আমি আছি সেখানে তাদের এত দুঃসাহস হবে না তোমার সাথে কিছু করার, তাই তুমি নিশ্চিত থাকতে পারো। বন্ধুমহলের মাথায় হাত, এটা প্রশংসা নাকি দুর্নাম? সবাই অগ্নিদৃষ্টিতে তাকালো ইমদাদের দিকে। ইমদাদ ফের বলে উঠল, আমি তোমাকে আগেও বলেছি আমার বন্ধুরা এমন কিছু করবে না, কিন্তু তুমি যদি চাও আমাকে নম্বর দিতে পারো, 24 ঘন্টার মধ্যেই সেই নম্বরের বায়োডাটা বের করে ফেলবো। নোভা আকুল চিত্তে সবকিছুই শুনছিল। সহসাই রুকাইয়ার চিৎকার শোনা গেল। নিশাত, আয় তো, একটু জলদি আয়। নোভা তড়িৎ কল কাটলো কিছু না বলে। দ্রুত ছুটলো মায়ের ডাক শুনে। গিয়ে দেখে রুকাইয়া হন্তদন্ত হয়ে এদিক ওদিক ছুটছে। তড়িঘড়ি নিজের কাপড় গুছিয়ে ব্যাগে রাখছে। হুলস্থুল অবস্থা দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে আম্মু, কোথাও যাচ্ছেন? রুকাইয়া নোভাকে দেখে তড়িৎ বলে উঠল, তুই নিভানকে তৈরি করে দে জলদি। নোবা তখনও ঠাই দাঁড়িয়ে আছে, ফের বলে উঠল, কোথায় আছেন আম্মু? রুকাইয়া চটজল দিয়ে উত্তর দিল, তোর বড় মামা অ্যাক্সিডেন্ট করেছে, এখন হাসপাতালে যাচ্ছি। আচম্বিত এমন কথায় নোভা আটকে উঠল। কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে বড় মামা? রুকাইয়ার ভারী গলা, এটা তো জানি না, গেলেই জানবো সব। আচমকা বোনের দিকে দৃষ্টি পড়ল নোভার। নীলাভও তখন তৈরি হচ্ছে। নীলাভকে তৈরি হতে দেখে বলল, তুই কেন যাচ্ছিস? আম্মু হাসপাতালে যাচ্ছে, কোনো বিয়ে বাড়িতে না। নীলাভ বোনের কথায় বিশেষ পাত্তা দিল না। নিজের মতো তৈরি হচ্ছে সে। নোভা নিজ মনে ফুঁসে উঠল। তার থেকে 5 বছরের ছোট হয়েও তাকে পাত্তা দেয় না।
এজন্য মাঝে মাঝে ইচ্ছে করে নীলাভকে ওয়ালেক্সে বিক্রি করে দিতে। পুরাতন বোন বিক্রি করে নতুন একটা বোন কেনা যেত। অসহ্য একটা। নুভা নিজের রাগ প্রকাশ করল নীলাভের চুলের ঝুঁটি ধরে, ধমক দিয়ে বলল। কোথাও যাবি না তুই। আর অমনি নীলাভের ন্যাকা কান্না, ভ্যা ভ্যা করে তার মায়ের কাছে নালিশ শুরু। রুকায়া উল্টো নোভাকে ধমক দিল। নিশা তুই বাচ্চা, এখন কি বিরক্ত করার সময়? নোভা আর কিছু বলল না। নীলাভকে তৈরি করা শেষ। নীলাভ, নিভান সহ তার মা বাসা থেকে বের হয়ে গেল। সে অপলক তাকিয়ে আছে মায়ের যাওয়ার পানে। নীলাভকে না নিলে এই মেয়ে এখন পুরো বাসা মাথায় উঠাতো। রাস্তায় ধুলো ময়লা সব ওর গায়ে থাকতো। রুকাইয়া যাওয়ার আগে কিছু উপদেশ দিল নোভাকে। দরজা জানালা সব বন্ধ রাখবি। রাত 11টার মাঝেই তারা ফিরে আসবে, তাই চিন্তা না করতে। বেশি ভয় লাগলে বাড়িওয়ালার নাতনি রুম্পাকে নিয়ে আসতে। মেয়েটা নীলাভের বয়সী। নোভা নিজের বিছানায় ধপ করে বসল। পুরো ঘর ফাঁকা, জিনিসপত্র সব এদিক সেদিক ছড়ানো। রুকাইয়া যাওয়ার আগে পুরো ঘরের উপর তাণ্ডব চালিয়ে গেছে। বসা থেকে উঠল সে, এলোমেলো সব কিছু গোছানো শুরু করে দিল। গোছানোর কাজ প্রায় শেষের দিকে হঠাৎই তার মুঠোফোন কম্পিত হলো। ভাবলো তার মায়ের কল, তাই তড়িঘড়ি রিসিভ করতে মুঠোফোন হাতে নিল। কিন্তু দেখলো না, এটা ইমদাদের কল। সালাম দিয়ে সে কিছু বলার আগেই ওপাশ থেকে এক উদ্বিগ্ন স্বর ভেসে এলো। ওভাবে কল কেটে দিলে কেন? কি হয়েছে? কোনো সমস্যা? নুভার শান্ত স্বর। আসলে আম্মু ডেকেছিল। সরি স্যার, এভাবে কল কাটার জন্য। আচমকাই নোভার মুখে স্যার শুনে ইমদাদ বেশ অবাক হলো। নিজ মনে খুশিও হলো, আবার কষ্টও পেল। কিন্তু তার তো কিছুই করার নেই। এইটুকু বা কম কিসে? নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলল। কি করছো এখন? পড়তে বসেছিলাম, কিন্তু আর পড়তে ইচ্ছে করছে না। তবে আপনার বাড়ি যদি আমাদের এখানে হতো তাহলে আমার জন্য অনেক সুবিধা হতো। আপনার কাছে গিয়ে পড়তে পারতাম, কতই না ভালো হতো, তাই না স্যার? নোভার বারবার স্যার ডাকার শব্দে বেশ বিব্রত বোধ করলো ইমদাদ। তাও মুখে ফিচেল হাসি, ছোট্ট করে বলল। তাই? কিন্তু তোমার এলাকার না হলেও সমস্যা কোথায়? যখন খুশি আমায় কল দিও, আমি আছি তো তোমাকে সাহায্য করার জন্য। জানেন স্যার, আমার বান্ধবী আপনার লেখা দেখে ফিদা। সে তো আপনার লেখা দেখে বারবার আপনার কথা জিজ্ঞেস করছিল। ইমদাদ এতক্ষণে একটা সুযোগ পেল। তোমার কেমন লেগেছে নুহা? তা তো বললে না। দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরল নোভা। উত্তর হাতড়ে বেড়ালো কিছু সময়। কিয়ৎ সময় চুপ থেকে বলল। ভালোই। তুমি ফিদা হওনি? উফ, নোভা যেন অকুল পাথারে পড়ল। এই প্রশ্ন এড়িয়ে যেতে চাইছিল, আর ঘুরে ফিরে সেই প্রশ্নই কি করে বলবে। আপনার লেখা দেখে আমি শেষ। ফিদা হওয়া কি বাকি রেখেছেন? কিন্তু মুখে বলল অন্য কিছু। আপনার লেখা ভালোই, কিন্তু ফিদা হওয়ার কি আছে? তাহলে তুমি ফিদা হওনি, ভালো। আমি তো ভাবছিলাম ফিদা হয়ে আবার মনে টরে গেলে না তো। যাই হোক, বেঁচে আছো, শুক্রিয়া। ইমদাদের কথা শুনে থ হয়ে গেল নোভা। তার কথা দিয়ে তাকে ফাঁসাতে চাইছে। সে কথা ঘুরালো। আচ্ছা স্যার, আপনার বাড়ি ঢাকার কোথায়? আসলে আমার বান্ধবী জিজ্ঞেস করেছিল, তাই জানতে চাইছিলাম। তোমার বান্ধবী জিজ্ঞেস করেছে আমার ঠিকানা, অথচ তুমি কখনো জিজ্ঞেস করোনি। তোমার বান্ধবী যখন জানতে চাইছে, তখন ঢাকা যে কোনো একটা নাম বলে দিও। নোভা কপট রাগ দেখালো। ঠিক আছে, বলতে হবে না আপনার ঠিকানা। আরে রেগে গেলে নাকি? আমি তো মজা করছিলাম। ঠিকানা শুনলে কি আর কথা বলবে? আমি তো ছাপোষা মানুষ। তিতুমিরে ম্যাথ বিভাগে অধ্যয়নরত। বনানীর একটা মেসে থাকি। নিজের বাড়ি ফেনী, আবার বনানীতে একটা কোচিং সেন্টারে টিচিং করাই। এইটুকুই আমার ঠিকানা। আর কি জানতে চাও বলো? নোভার উচ্ছ্বাসিত কণ্ঠস্বর। আপনি তিতুমির কলেজে পড়েন? কেন? নোভা কিঞ্চিত হাসল। আমি অনেক গল্প শুনেছি তিতুমির কলেজে, তাই। এদিকে ইমদাদ বিস্মিত। প্রথমবার মেয়েটার হাসির শব্দ শুনতে পাচ্ছে। নিশ্চুপ সে নোভার হাসি শুনে যাচ্ছে। হুট করে জিজ্ঞেস করলো। তোমাকে আজকে অনেক হাস্যোজ্জ্বল মনে হচ্ছে। প্রতিদিন তো কাঁপা কাঁপা গলায় ফিসফিসিয়ে কথা বলো, কিন্তু আজকে একেবারে ভয় ডরহীন ভাবে কথা বলছো। তা কি ব্যাপার বলো তো? আজকে আম্মু বাসায় নেই, তাই। ইমদাদ অবাক হলো। তোমার আম্মু কোথায় গেছে? নোভার করুণ গলা। হাসপাতালে গেছে। আমার বড় মামা অ্যাক্সিডেন্ট করেছে। ও, আর কেউ নেই বাসায়? না, বাকিরাও গেছে। বাসা এখন পুরো খালি। না তুমি বাসায় একা? তোমার ভয় করছে না? না, ভয় করবে কেন? রাতে একা কিভাবে থাকবে? তখন ভয় করবে না?
রাতে একা কেন থাকবো, আম্মু চলে আসবে তো। কখন আসবে তোমার আম্মু? 11টার মধ্যেই চলে আসবে। তাও তো অনেক রাত হবে, এতক্ষণ একা থাকতে পারবে? হুম, না পারে কি আছে। এরকম বাসায় একা থাকলে এজেন ভূত ধরে, বুঝলে বোকা মেয়ে। জিন ভূত আমি ভয় পাই না, বুঝলেন? উল্টো জিন ভূত আমাকে ভয় পায়। ইমদাদ হেসে উঠল। বাহ, তুমি তো অনেক সাহসী তাহলে। মুখে সাহসী বললেও নিজ মনে ভীষণ ভয় লাগলো। বাসায় একা আছে শোনার পর থেকে অথরের হাসি উবে গেল। এভাবে একটা কিশোরী মেয়েকে কেউ একা রেখে যায়? পরক্ষণেই তার একটা কথা মনে পড়ল, তাই হুট করে বলল, আচ্ছা এখন ওই নম্বরগুলো দাও তো। নুহা ঝটপট নাম্বার বলল, কিন্তু অন্য পাশে ইমদাদের গম্ভীর গলা। জাস্ট 10 মিনিটস, আমি আবার কল দেবো, সাথে সাথে রিসিভ করবে কিন্তু। নুহা স্তব্ধ হয়ে গেল। লোকটা কত সিরিয়াস হয়ে গেছে। তার তো খুশি হওয়ার কথা, কিন্তু সে কেন ভয় পাচ্ছে? রুকাইয়া না থাকায় বিকেলের নাস্তা এখনো খাওয়া হয়নি তার। এদিকে সন্ধ্যা হতে চলল। রান্নাঘরে উকি দিল, ঘরে বিস্কুট পাউরুটি কিছুই নেই। দোকান থেকে নিয়ে আসবে তারও উপায় নেই। অবশেষে খুঁজে ক্যানে মুড়ি পেল। হঠাৎ দেখলো পাতিলে তালের রস জাল দেওয়া। নিশ্চয়ই আজকে পিঠা বানানোর কথা ছিল তার মায়ের, তাই ফ্রিজ থেকে তালের রস নামিয়ে জাল দিয়ে রেখেছিল। মাথায় পরক্ষণে একটা বুদ্ধি আসলো, ফ্রিজে নারকেল কোরানো আছে, তাই ঝটপট নারকেল সহ তালের রস মুড়ি দিয়ে মাখানো। সুপার একটা নাস্তা হয়ে গেল তার। আয়েশ করে মুড়ি মাখানো খাচ্ছিল। এ সময় আবারও মুঠোফোন কম্পিত হলো। ভেবেছিল ইমদাদ, কিন্তু দেখে তার খালামণি। কল রিসিভ করতেই রুবি তার মায়ের কথা জিজ্ঞেস করলো। নুহা বলল, আম্মু তো অনেক আগেই বের হয়েছে, এখনো পৌঁছায়নি। আচমকা রুবি বলে উঠল। এই তো মাত্র আসলো তোর মা। আচ্ছা তাহলে এখন রাখি। রুবি কল কাটতেই আবারও তার মুঠোফোন কম্পিত হলো। কল রিসিভ করতেই ওপাশ থেকে উদ্বিগ্ন একটা কণ্ঠস্বর ভেসে এলো। কি করছিলে? কল রিসিভ করতে দেরি হলো কেন তোমার? নুহা পুরাই অবাক। অল্প এইটুকুতে এত অস্থির কেন এই ছেলে? এত অস্থিরতা ভীষণ পীড়া দিচ্ছে তাকে। এজন্য এক অন্যরকম ভয়। গায়ে টাঙ্গাইলের নতুন শাড়ি পরেছে। কৃত্রিম সাজসজ্জার সাথে ভারী গহনায় নিজেকে রাঙালো নুভা। মায়ের অনুপস্থিতিতে সে শাড়ি পরে সারা ঘরে চষে বেড়ায়। আপন মনে অভিনয়, নাচ, গান সবই করে। আয়নার সামনে দাঁড়ানো সে লাজুক রাঙানো হাসিতে নিজের প্রতিচ্ছবি দেখছে। হলদেটে গায়ের রং সামান্য সাজেও বেশ ফুটে উঠেছে। রুকাইয়া না থাকলে মাঝে মধ্যে প্রায়শই এমন সাজগোজ করে, তখন নিজের সুপ্ত মেধারও বিকাশ ঘটায়। তার উপর এত ভারী সাজে বাইরে যাওয়া যাবে না, তাই লুকিয়ে চার দেয়ালের মাঝে নিজেকে অপসরী তৈরি করে। দীর্ঘ সময় শাড়ি পরে বেশ হাঁপিয়ে গেছে, তাই শাড়ি খুলে মাত্রই ফ্রেশ হতে ওয়াশরুমে গেল। তার মাঝে মুঠোফোনে ভূমিকম্প শুরু হলো। নোভা কিঞ্চিত বিরক্ত হলো। এই লোকের জ্বালায় সে ওয়াশরুমে গিয়ে শান্তি পাচ্ছে না। গুনে গুনে 4 বার কল আসলো। এখনও মুঠোফোনের কর্কশ ধ্বনি শোনা যাচ্ছে। তড়িঘড়ি করে বের হলো। 6 নাম্বার কল কর্কশ ধ্বনি তোলার আগে চটজলদি রিসিভ করলো। নোভা সালাম দেওয়ার আগে ইমদাদ ভেজানো গলায় বলে উঠল, কোথায় ছিলে এতক্ষণ? নোভা বলল মহাবিপাকে। কি বলবে এখন? বাথরুমে ছিল? অসম্ভব, এটা বলা যাবে না। তড়িৎ নিজ মনে অন্য উত্তর সাজালো। আসলে আমি কিচেনে ছিলাম, আর মোবাইল বালিশের নিচে ছিল, তাই শুনিনি। ইমদাদের গলার স্বর বেশ করুণ। সত্যি তুমি কিচেনে ছিলে? আমি ভীষণ ভয় পেয়েছিলাম, কত কিছু ভেবেছিলাম। তোমার সমস্যা হয়নি তো আবার? দয়া করে মোবাইল সাথে রাখো, অন্তত কলটা সাথে সাথে রিসিভ করো। জানো বুকটা এখনো কাঁপছে। নোভা বেশ বিরক্ত হলো। বিরক্তির স্বরে বলল, আপনি অহেতুক চিন্তা করছেন। এর আগেও অনেকবার একা ছিলাম, তাছাড়া এমন নয় একদম একা থাকবো সারা রাত। আম্মুরা তো চলেই আসবে, শুধুমাত্র রাত 11টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর যদি আসতে দেরি হয় তাহলে রুম্পাকে নিয়ে আসব। রুম্পা যদি না আসে তবুও সমস্যা নেই, আমি তাদের বাসায় চলে যাব। তাও প্লিজ অহেতুক চিন্তা করবেন না। রুম্পাকে? আমাদের বাড়িওয়ালার নাতনি, আমার বোনের বয়সী, তাকে ডেকে নিয়ে আসবো, ঠিক আছে? ওই রকম একটা ছোট্ট বাচ্চা তোমার খেয়াল রাখবে? তোমার আম্মুর দেখছি কোনো কাণ্ড জ্ঞান নেই। একটা কিশোরী মেয়েকে বাসায় রেখে কেউ যায়? দেশের পরিস্থিতি সম্পর্কে তোমার আম্মুর কোনো ধারণাই নাই দেখছি। কখন কি দুর্ঘটনা ঘটে কেউ বলতে পারে?
ইমদাদের কথায় রাগ সপ্তম আকাশে উঠল নুভার। কত সাহস তার মাকে নিয়ে বাজে মন্তব্য করে। কথাই বলে না মায়ের থেকে মাসির দরদ বেশি। টিচার হিসেবে সাহায্য করেছে তার জন্য কৃতজ্ঞ সে, কিন্তু তাই বলে ব্যক্তিগত সব বিষয়ে নাক গলাবে কেন? কিছুটা রুক্ষ স্বরে জবাব দিল সে। দেখুন, আমি কিন্তু আগেই নিষেধ করেছি ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা যাবে না। তাও আপনি আবার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করছেন। আপনার ব্যবহার কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে এখন। ইমদাদ স্তব্ধ, জবাববিহীন। দীর্ঘ সময় অতিক্রান্ত হলো তার। নিঃশব্দে শ্বাস প্রশ্বাস ওঠানামা করছে, দু চোখ ছলছল। সে জানে তার কোনো অধিকার নেই, কিন্তু তাও কেন এত অধিকার বোধ তারও অজানা। হয়তো ওপাশের ব্যক্তিরও। ফোন কল চলছে, দুজন দুপাশে নির্ভীতে বসে আছে। পিনপতর নীরবতায় আচ্ছন্ন দুপাশের দুজন। ইমদাদ কল কাটার দুঃসাহস করল না, নীরবতা কাটিয়ে দীর্ঘ সময় পর জবাব দিল। আচ্ছা যাও, আর বলবো না, বিরক্তও করবো না। তবে তোমার একা যাতে মনে না হয় তাই ফোন কল এভাবেই চলুক। কথা বলবো না, শুধু ফোন কলই চলবে। কি এতটুকু পারবো তো? নোভা দ্বিধান্বিত, আনন্দিত না বিরক্ত বোধগম্য নয় তার। কল চলমান। বালিশের নিচে রাখলো মুঠোফোন। পড়ার শব্দ যেন ইমদাদের কানে না পৌঁছায়, তাই এই ব্যবস্থা। সময় গড়ালো, রাত বাড়ল, কিন্তু কল তখনও চলমান। নোভার মাঝে সন্দেহের উদয় হলো, তাই ঘন্টা খানেক পর বালিশের নিচ থেকে মুঠোফোন উঠালো। গলা খাকারি দিয়ে নিজের উপস্থিতি জানান দিল। নরম স্বরে ডাকলো, আপনি আছেন স্যার? উপোস থেকে দ্রুতই জবাব এলো। কোথাও যাওয়ার কথা ছিল নাকি? সহসাই এমন জবাবে আমতা আমতা করল নুভা। আসলে তা না, তো নকলটা কি? আপনার অনেক টাকা খরচ হচ্ছে, এতক্ষণ ধরে কল ধরে আছেন, তাই বলছিলাম কি। নুভার কথা শেষ করার আগেই জবাব এলো ইমদাদের। আমি কি তোমার মতো বোকা নাকি? টাকা খরচ করবো হয়তো? ছাপোষা মানুষ, এত টাকা আমি কোথায় পাবো? তাই মিনিট কিনে ফেলেছি আনলিমিটেড। বুঝলে বোকা মেয়ে? নুভা বাকরুদ্ধ। আপনা আপনি মুখের মাঝে তার হাত চেপে ধরল। বিড়বিড় করল নিজ মনে। ইয়া আল্লাহ, এত অদ্ভুত কেন এই লোক? জবাব দেওয়ার জন্য কোনো বাক্য খুঁজে পেল না। নিশ্চুপ বসে আছে। তার জবাব না পেয়ে ওপাশ থেকে কোমল সুরে ভেসে এলো। আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না, তুমি নিশ্চিন্তে পড়ো। শুধু সমস্যা হলে বলিও। নুভা ছোট্ট করে জবাব দিল। আচ্ছা। আর কথা হলো না তাদের মাঝে। এভাবে সময়ের সাথে সাথে রাতও বাড়ল, কিন্তু কল চলমান। মাঝে এক দুবার কল কেটে গিয়েছিল, পরক্ষণেই আবার ফিরতে কল এসেছে। এভাবে চলছে বাক্যবিহীন তাদের মাঝে ভাব আদান প্রদান। 11টার জায়গায় রাত 12টায় রুকাইয়ার ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় বাসায় ফিরলেন। সাথে রশিদও আছে। নিভান গভীর ঘুমে আচ্ছন্ন। রুকাইয়ার কাঁধে ঘুমোচ্ছে। নীলাবও তার সাথে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। সে রশিদের কাঁধে। নীলাভকে নুভার রুমে রাখতে আসলো রশিদ। নুভা নিজের বাবাকে দেখে দ্রুত মাথায় ঘুমটা টানল। সালাম দিয়ে এক পাশে দাঁড়ালো। রশিদ নীলাভকে বিছানায় রাখতে গিয়ে নুভার দিকে কিঞ্চিত তাকালো। আচমকাই জিজ্ঞেস করলো, ভাত খেয়েছিস? নুভা ঈষৎ মাথা নাড়ালো। না আব্বু, এখনো খাইনি। রশিদ ধমক দিয়ে উঠল, রাত 12টা, এখনো উপোস বসে আছিস? যা ভাত খেয়ে নে। আর জেগে থাকার দরকার নেই, জলদি শুয়ে পড়। নুভা তড়িৎ উত্তর দিল, আব্বু, আপনি আর আম্মু খাবেন না? না, খাবো না। তোর মামার শাশুড়ি ভাত নিয়ে আসছিল, আবার তোর মামার শালাও রেস্টুরেন্ট থেকে ভাত নিয়ে আসছে। তারা জোরাজোরি করে আমাদের খাইয়ে দিয়েছে। নুভা ফের বলে উঠল। মামা এখন কেমন আছে? রশিদ কিঞ্চিত দীর্ঘশ্বাস ফেলল। আলহামদুলিল্লাহ, এখন ভালো আছে। আল্লাহ রহমত করছে, বড় কোনো বিপদ হয়নি। শুধু বাম পায়ে আঘাত পেয়েছে। ডক্টর প্লাস্টার করে দিয়েছে, কয়েকদিন পরে খুলবে। ততদিন নড়াচড়া করতে নিষেধ করেছে। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। তোর আম্মুকে বলবি চিন্তা না করতে, সে তো অল্পতেই কাতর হয়ে যায়। তুই একটু বুঝাস যাতে আজেবাজে চিন্তা না করে। নুভা আচ্ছা বলে মাথা নাড়ালো। রশিদ চলে যাওয়ার পর সে কিচেনে গিয়ে ভাত খেয়ে আসলো। সত্যি বলতে ওই নিরীহ টিচার ইমদাদের দীর্ঘ কলের জন্য খিদের কথা বেমালুম ভুলে গিয়েছিল। বিছানায় গিয়ে ধপ করে শুয়ে পড়ল। শোয়ার পর হঠাৎই মনে পড়ল, আরে ওই নিরীহ পাগলকে জানানো হয়নি এখনো। দ্রুতই বালিশের নিচ থেকে মুঠোফোন নিল। ছোট্ট এক বাক্যে খুদে বার্তা প্রেরণ করল, আম্মুরা চলে এসেছে, এবার আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। সাথে সাথে একটা ফিরতি মেসেজ আসলো,
জি ম্যাডাম, আমি জানি, তাই কল কেটে দিয়েছি, কিন্তু এতক্ষণ আপনার মেসেজের অপেক্ষায় ছিলাম। ম্যাডাম এবার ঘুমিয়ে পড়ুন। নোভা বিস্মিত হলো, পুনরায় মেসেজ দিল। কিন্তু আপনি কিভাবে বুঝলেন? আমি তো আপনাকে জানাইনি আমার আম্মুরা ফিরে এসেছে। আবারও টুং করে মেসেজ আসলো। ম্যাডাম আপনি না বললেও আমি বুঝে গেছি। মুখে বিরক্তির সুর তুলল নোভা। আপনি আমাকে এতবার ম্যাডাম ডাকছেন কেন? আমি ম্যাডাম হলাম কখন? ফিরতি মেসেজ আসলো দ্রুতই। এখনো হননি, তবে কোনো একদিন হয়ে যাবেন কারো ম্যাডাম। নোভা কিঞ্চিত লজ্জা পেল, মেসেজের উত্তর দিল না। আর এ ছেলেটা তো ভীষণ ফাজে। কিন্তু টুং করে আরো একটা মেসেজ আসলো। শুভরাত্রি ম্যাডাম। মেসেজ দেখে সেও উত্তর দিল। শুভরাত্রি। অদর করে ঈষৎ লাজুক হাসি আরো কিছু বাক্যে মুখ আওড়ালো, কিন্তু মেসেজে লেখা সম্ভব হলো না তার। নিজ মনে বিড়বিড় করল, থাক না কিছু কথা হিয়ার মাঝে। মুঠোফোন রেখে শুয়ে পড়ল। কিছু সময় পর সহসায় তার মুঠোফোন কম্পিত হলো। মাত্র চোখে তন্দ্রাভাব এসেছিল নোভার। মেজাজ চটে গেল মুহূর্তে। এত রাতে কে আবার কল দিল? স্ক্রিনে চোখ বুলাতেই সেই অজানা আতঙ্কের আগমন। বিরক্তিতে চোখ মুখ কুঁচকাল। বাধ্য হয়ে মুঠোফোন বন্ধ করে শুয়ে পড়ল। নিজ মনে গালে ছুড়ল অসভ্য লোক। ইমদাদ নিজ কাজে মগ্ন, ল্যাপটপে এক ধ্যানে তাকিয়ে বরিশালের লোকেশন দেখছে। অধর কোণে ঈষৎ হাসি। হঠাৎই ধ্যান ভাঙল মুঠোফোনের কর্কশ ধরিতে। চোখ বুলাতেই দেখল তার প্রিয় বন্ধু জিমানের ফোন কল। রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে চেঁচানোর শব্দ কানে এলো। আরে শালা, তুই কোথায় ডুবে আছিস? এদিকে আমি ব্রেকিং নিউজ নিয়ে বসে আছি। ইমদাদ কপাল কুঁচকাল। এই ভোর সকালে কিসের ব্রেকিং নিউজ রে? আর আমাকে একদম শালা রাখবি না। প্রথমত আমার কোনো বোন নাই, দ্বিতীয়ত তুই যতই হিরো হোস না কেন, তোর কাছে বিয়ে দেবো না। ভ্যাবাচাকা খেলো ওপাশে থাকা তার প্রিয় বন্ধু। টিপ্পনি মেরে বলল, এজন্যই লোকে বলে যে কারোর ভালো করতে নেই, সত্যি কপাল দোষ, কি আর করা। দেখ, এত বনিতা না করে সোজা সাপটা বল, কি বলতে চাস? ওপাশ থেকে কিঞ্চিত হাসির শব্দ ভেসে আসলো। এই তো এবার লাইনে আসলি, কিন্তু তোর সব ধৈর্য কি ওই পিচ্ছি ভাবির জন্যই আসে? আর আমাদের বেলায় যত অধৈর্য তোর। ইমদাদ কপট রাগ দেখায় বলল, তুই বলবি নাকি কল কাটবো? তুই যে নাম্বারগুলো দিয়েছিলি তার মধ্যে একটার পুরো ডিটেলস পেয়েছি। একজন ছেলের নামে রেজিস্ট্রেশন করা, ছেলেটার নাম বাবলু মির্জা। বাকি তথ্য কিন্তু হাবিলদার ইউনুস আমাকে দিয়েছে। ছেলেটা এসএসসির গণ্ডি পেরিয়ে কলেজে উঠেই পড়া ছেড়েছে বছর দুয়েক আগে। বর্তমানে বাবার 2 নম্বর ব্যবসা সামাল দেয়। বাবার নাম জাফর মির্জা, সাবেক এমপি প্রার্থী ছিলেন। দুর্ভাগ্যজনক, ভোটের সময় তিনি মাত্র 5টা ভোট পান। তবে এলাকায় খুব দাপুটে মানুষ জাফর মির্জা। ওই লোকের বিশাল সুদের কারবার আছে, বড় অঙ্কের ঋণ দিয়ে থাকে মানুষজনকে। এছাড়াও কয়েকটা 2 নম্বর ব্যবসাও আছে। কীর্তনখোলা নদীতে তার লঞ্চ আছে 2টা, আবার বিয়েও করেছে 2টা। বাবলু মির্জা কিন্তু দ্বিতীয় পক্ষের ছেলে। তারা 3 ভাই বোন। এক বোনের বিয়ে হয়েছে আর একটা আছে ছোট, 8ম শ্রেণীতে পড়ে। বাবলু মেঝো ছেলে, তার বড় ভাই কাতার থাকে। এতটুকুই জানতে পেরেছি। তবে মজার ব্যাপার হচ্ছে যে ইনি আমাদের পিচ্ছি ভাবিকে ভীষণ বিরক্ত করেন। ইমদাদ ভাবুক চিত্তে বলে উঠল, 2 নম্বর ব্যবসা মানে? আরে পিচ্ছি ভাবির জামাই 2 নাম্বার ব্যবসা মানে মাদকদ্রব্য আর কি। শীতের হিমেল হাওয়ার সাথে পাল্লা দিয়ে বাড়ছে সময়ের গতি। প্রবাহমান জীবনের সাথে ছুটে চলেছে তার দ্রুতই। হাতের মাঝে গুনে গুনে আর মাত্র 1 মাস আছে এসএসসি পরীক্ষার। ফোত করে দীর্ঘশ্বাস ছাড়ল নোভা। ইমদাদের দেয়া সাজেশন শেষ করতে পারবে কিনা তাই ভাবছে। টুংটাং করে নিজের মুঠোফোন ক্ষুদ্র বার্তায় জানান দিল। চোখ বুলাতেই দেখল এই মেসেজ ইমদাদ নয়, তমা দিয়েছে। কোচিং যাওয়ার আগে তাদের বাড়ি যেতে অনুরোধ করেছে আজ। বিষয়টা খুব একটা মন্দ নয়, তাই এত কিছু ভাবল না সে। স্কুলে যাওয়ার পথে বান্ধবীর বাড়ি যাবে তাতে কি। তৈরি হয়ে কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হলো। তোমাদের বাড়িতে এসে নোভার চক্ষু চড়ক গাছ। বেশ হইচই আর হুলস্থুল আয়োজন। তোমাকে গিয়ে জিজ্ঞেস করল, এত আয়োজন কিসের? তোদের নতুন অতিথি আসবে নাকি? তোমার দীর্ঘশ্বাস টানলো। আরে কিসের অতিথি? আমার মায়ের আদরের দুলাল ঢাকা থেকে আজ বাড়ি ফিরবে, এই জন্য এত আয়োজন। তড়িৎ চক্ষুদয় গোল গোল করে তাকালো নোভা। আজকে তমাল ভাইয়া আসবে। তোমা ভেঙচি কাটল। এই আর নতুন কি, তবে ভাইয়ের সাথে আবু আসবে, তাই আম্মু ফুপুরাও আসতে বলেছে দুপুরে।
দুজনের কথার মাঝে তমার মায়ের আগমন ঘটল। নুভা তাকে দেখে সালাম দিল। কাকুলি সালাম নিলেন হাসি মুখে। নুভাকে দেখে কাছে ডাকলেন, মাথায় হাত বুলিয়ে বলে উঠলেন, দুপুরে কিন্তু আমাদের বাসায় আসবে, খাওয়া দাওয়া করে তারপর বাসায় যাবে। নুভা দোটানায় পড়ল। তার মাকে জানাতে হবে আগে, নয়তো বাড়ি গিয়ে গালি খেতে খেতে পেট ফুলে যাবে। তাই অকপটে বলে উঠল, কিন্তু আন্টি আম্মুকে জানাতে হবে আগে, নয়তো আসা যাবে না। কাকুলি হেসে উঠল, ফের কড়া করে বলে উঠল, তোকে চিন্তা করতে হবে না, আমি রুকাইয়াকে ফোন দিব, কিন্তু তুই সময় মতো আমার সাথে এসে পড়বি, মনে থাকে যেন। নুভা কিঞ্চিত হাসল, আলতো করে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। ক্লাসে আসতেই দেখল মেয়েরা বেশ মনোযোগ দিয়ে লিমার কথা শুনছে। গোল হয়ে বসে আছে সবাই। তমার থেকেও নুভা বেশ অবাক হলো। জিজ্ঞেস করার আগে লিমাই বলে উঠল তার সেই কাহিনী। শপিং করতে গিয়ে কোনো এক ছেলে তাকে পছন্দ করেছে, এজন্য বাড়ি পর্যন্ত চলে এসেছে। পরে তার বাবা মায়ের কাছে বিয়ের প্রস্তাবও দিয়েছে, কিন্তু তার বাবা তৎক্ষণাৎ নিষেধ করে দিয়েছে। তাও ছেলে নাছোড় বাঁধা, লাগাতার তাদের বাড়ি আসা যাওয়া করছে। বিয়ে করলে তাকেই করবে, নয়তো আর কাউকে সে বিয়ে করবে না। লিমা কথা শেষ করে বলে উঠল, জানিস ছেলেটা কি হ্যান্ডসাম, বেশ লম্বা, গোলগাল চেহারা দেখতে, একদম শাকিব খান। পাশ থেকে তমা বিড়বিড় করল, অপু বুবলির মতো ক্যারেক্টার হলে তো শাকিব খানও আসবে, পরে বাচ্চা একটা পেটে দিয়ে ফুরত। তোমার কথায় আচমকাই নোভা ফিক করে হেসে দিল। লিমা সহ বাকিরাও হাসলো, অথচ তারা জানলই না নোভা কেন হাসলো। ক্লাস শেষে বাড়ি ফিরতে অটো রিস্কার জন্য তমা নোভা একসঙ্গে অপেক্ষারত। নোভা তোমার বাড়ি যাবে, তাই দুজনেই একসাথে দাঁড়ানো আছে। শীতকাল হলো, মধ্যাহ্নের গগন বক্ষের রৌদ্রঝাঁস বেশ। দুজনেই মধ্যাহ্নের উষ্ণতা থেকে বাঁচতে বক্ষের ছায়াতলে দাঁড়ালো। আচমকাই পারফিউমের সুগন্ধ বাতাস থেকে নাকে এসে ঠেকল দুজনের। চকিতে মুখ ঘুরে তাকাতেই দেখলো তাদের থেকে কয়েক গজ দূরত্বে অবস্থান বাবুল মির্জার। নোভা কিঞ্চিত ভয় পেল। অতর্কিত আসা বাবুল মির্জাকে দেখে চোখ মুখ কুঁচকাল। তবে তার আজকের পোশাক বেশ ভিন্ন। গায়ে নীলরঙা ফতুয়ার সাথে কালো জিন্স প্যান্ট, চুলে জেল দিয়ে উঁচু করে খাড়া করে রেখেছে। শরীর থেকে ভেসে আসছে পারফিউমের তীব্র গন্ধ। নোভা হাত দিয়ে নিজের নাক ঢাকলো। পারফিউমের তীব্র গন্ধ একদমই সহ্য হয় না তার। নিজ মনে গালে ছড়ল, ইয়াক, এই মদনা কোন টয়লেট থেকে বের হয়ে আসছে, কি বাজে গন্ধ বাবা। তমা শুধু অপলক দেখে যাচ্ছে বাবুল মির্জাকে। তার মনোভাব বোঝার চেষ্টা করছে সে। হুট করে দূরত্ব কমিয়ে নোভার সামনে এসে দাঁড়ালো বাবুল। চোখ দুটো রক্তিম লাল, জল শক্ত করে গর্জন করে উঠল, দেখো নিশারানি, আমি যত ভালা ঠিক ততটাই খারাপ পোলা, কিন্তু তাই ভালো ভালো কইতাছি তো আমার কল রিসিভ করবা। আপনি কথা কইলে তো উত্তর দাও না, হের লেগা তোমার কল দিই, কিন্তু তুমি আমার কল দাও না কেন? নোভা হতবিহবল, আপন মনে বিড়বিড় করলো মন্নার বাচ্চাটারে কল দেয়। তাহলে অপরিচিত নাম্বারগুলো কি সব তার? সন্ধিয়ান দৃষ্টিতে তাকালো, হুট করে জবাব দিল, আপনি আমারে কখন কল দিছেন? বাবলুর মুখে লাজুক হাসি, চোখ পিটপিট করে জবাব দিল, তোমারে রোজই কল দিই, কিন্তু তুমি রিসিভ করো না, উল্টা গালি দাও। কেন এমন করো? আমার তোমার ভালো লাগে না? নোভা পুরাই থ। জবাব দেওয়ার জন্য মন স্থির করল মাত্রই তার আগেই তমা আলতো হেসে বলল, কি যে কন বাবলু ভাই, আপনার কেন পছন্দ হবে না? সে তো লাজুক মেয়ে, তাই লজ্জার কথাই বলতে পারে না, বুঝেন না আপনি? বাবলুর মুখে তখনও লাজুক হাসি। এক হাত নিজের চুলে বুলিয়ে যাচ্ছে বারবার। জবাব দিল বেশ মিষ্টি স্বরে, এত শরম পায় তো গালি দেয় কেন? তখন শরম করে না? নোভা তমা দুজনেই ভ্যাবাচাকা খেয়ে গেল। এই মদনা তো বেশ চতুর। তমা ফের হেসে উঠল, কি যে কন না, আপনার লাগে মস্করা করে আর কি। বাবলু ভাই এখন যাই? বাবলু কিঞ্চিত ভাবল, জবাবে বলল, ঠিক আছে, যাইতে দিমু এক শর্তে, আমার লগে কথা কইতে কও। নোভা বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আছে। ইচ্ছে করছে মদনার বাচ্চাকে পাশের ডোবায় পানিতে চুবাইতে। কত শখ তার লগে কথা কইতে হবে। তমার অধর করে তাচ্ছিল্যের হাসি, সান্ত্বনার বাণী ছুড়ল বাবলুর উদ্দেশ্যে, বাবলু ভাই এখন কত পড়া চাপ, আপনি তো জানেন সব। এখন একটু হাল ছাড় দেন, পরীক্ষা হলে শেষ হোক, তারপর না হয় এসব নিয়ে কথা বলিয়েন।
বাবলু নাছোড় বান্দা, সে এত অপেক্ষা করতে রাজি নয়। গজগজ করে উঠল। একটু কথা কইলে কি সমস্যা? আমি কি সারাদিন কথা বলবো নাকি? তমা বেশ বিরক্ত বোধ করল। নোভা এতক্ষণ চেপে রাখা ধৈর্যের সীমা অতিক্রম করল। কপিত গলায় বলে উঠল। আমি কথা বলবো না। কি করবেন আপনি? সহসাই এমন কথায় বাবলু চমকালো। তেতে উঠল গলার স্বর। আমার লগে বেশি তেজ দেখাইলে একেবারে উঠায় নিয়ে গিয়া বিয়া করে নিব, তখন তোমার তেজ দেখবো কেমনে থাকে। পাশে থাকা তমা শুকনো ঢোক গেল। নোভার হাতে আলতো চাপড় দিল। ফিস ফিস করে বলল। কেন মৌচাকে ঢিল ছুড়ছিস? চুপ জানিস রাত। নোভা থামল না। বাবলুর থেকে দ্বিগুণ গর্জন করল। চোখে চোখ রেখে জবাব দিল। সামনে থেকে সর মদনার বাচ্চা। বাবলু এবার তেড়ে আসলো, কিন্তু হঠাৎই অটোরিক্সা তাদের মাঝে এসে পড়ল। বাবলু লোকজন দেখে থেমে গেল। নুভা তমা চটজলদি গাড়িতে গিয়ে বসল। তোমার ভয়ার্থ দৃষ্টি তখনও, অথচ নুভার চোখে অগ্নিবর্ষণ হচ্ছে। আর কত সহ্য করবে এই বেয়াদবকে? গাড়ি চলছে তাদের, পেছনে রেখে গেছে এক হিংস্র মানব, যার দৃষ্টিতে দাউ দাউ করে চলছে প্রতিশোধের স্পৃহা। দুপুরের খাবার খেতে একসাথে বসেছে নোভা, তমা আর তার পরিবার। তমা নোভাকে দেখে বেশ অবাক হলো। মেয়েটা আগের থেকে বেশ পরিবর্তন হয়ে গেছে, তবে সেই নাক, চোখ, ঠোঁট রয়ে গেছে। মুখে তার ঈষৎ মিষ্টি হাসি। বারংবার আর চোখে নোভাকে দেখছিল। খাওয়ার মাঝে নোভার পাতে বড় চিংড়ি মাছ তুলে দিল। মেয়েটার বেশ পছন্দের মাছ সে জানে। তমা ভাইয়ের দিকে তীক্ষ্ণ নজরে তাকালো। এক ভ্রু উঁচিয়ে ভাইকে ইশারা করলো। তমার বোনের সন্দিহান দৃষ্টি দেখে নিজেকে দ্রুতই সংযত করল। তমার বাবা মুন্তাসির মামুন একজন আর্মি সার্জেন্ট, তাই বাড়িতে নিয়মিত আসতে পারে না। ওনাকে আসতে হয় মাসে 2-1 পর। নোভাকে দেখে পড়াশোনার ব্যাপারে জিজ্ঞেস করলেন। এসএসসির পর কোথায় পড়ার ইচ্ছে আছে জানতে চাইলেন। জবাবে নোভা দীর্ঘশ্বাস ছাড়ল। আমতা আমতা করল প্রথমে। আসলে সে নিজেও জানে না কোথায় পড়বে। জবাবে ঈষৎ মাথা নাড়িয়ে বলল, আসলে আঙ্কেল এখনো ভাবিনি। মুন্তাসির নোভার জবাবে হতাশ হলেন, তবে তমার ব্যাপারে বলে উঠলেন তিনি তমাকে ঢাকা ভর্তি করাবেন। নোভার হঠাৎই মন খারাপ হলো। প্রিয় বান্ধবী তার থেকে দূরে চলে যাবে ভেবে আচমকাই টুংটাং করে নোভার মুঠোফোন মেসেজের বার্তা দিল। চোখ বুলিয়ে দেখল তার অধম টিচারের। ফ্রি হলে মেসেজ দিও। বাড়ি ফিরল দ্রুতই। খুদে বার্তা পেয়ে তার মন অস্থির হয়েছিল। ফিরে আসতেই শীতলতা অনুভব করল নোভার। কথা বলতে ব্যাকুল হয়ে আছে সেই তখন থেকে। দীর্ঘ সময় পর সতেজ নিঃশ্বাসে বক্ষস্থল হালকা হলো। মুখের কোণে লাজুক হাসি চলছে। বিছানায় শুয়ে মুঠোফোন হাতে নিল। তড়িৎ ছোট্ট এক বার্তা পাঠালো। কেমন আছেন অধম টিচার? মুহূর্তের মাঝে ফিরতে ফোন কলে কম্পিত হলো তার মুঠোফোন। রিসিভ করতেই উদ্বিগ্ন ভরা নরম সুর ভেসে এলো। কেমন আছো? সে কখন থেকে অপেক্ষা করছি। আজ এত দেরি হলো কেন তোমার উত্তরের? একসাথে এত প্রশ্নের বহর দেখে নোভা কিঞ্চিত বিচলিত হলো। দ্রুতই জবাব দিল। নেমন্তন্ন ছিল আজ, তাই বাড়ি আসতে দেরি হয়েছে। সরি স্যার। ইমদাদ কপাল কুঁচকালো, কিন্তু অপর প্রান্তে থাকা নোভার জানা হলো না সেই কপাল কুঁচকানোর কারণ। ভেজানো নরম গলা তার। কিছু কথা জিজ্ঞেস করব? সত্যি বলবে তো? বাবলু নামে তোমাকে কেউ বিরক্ত করে নুহা? নোভা চমকালো। সহসাই এমন প্রশ্নে কিঞ্চিত গলার স্বর কম্পিত হলো। আপনি কিভাবে জানেন? আগে বলো, তোমাকে বাবলু নামে কেউ বিরক্ত করে? কিয়ৎক্ষণ ভাবলো নোভা, বলা উচিত হবে নাকি হবে না। আমতা আমতা করলো। আসলে মাঝে মধ্যে বিরক্ত করে, এই আর কি, তেমন সিরিয়াস কিছু না। তুমি সত্যি বলছো তো? হুম। তবে একটা কথা বলি, সাবধানে থেকো। যদি পারো তোমার মোবাইল নাম্বারটা চেঞ্জ করে ফেলো। কিন্তু কেন? কারণ বাবলু মির্জা বিভিন্ন মোবাইল নাম্বার থেকে তোমাকে বিরক্ত করে, তাই বলছিলাম আর কি। নোভা আটকে উঠল। মোবাইল নাম্বার চেঞ্জ করবে এই কথা জানলে হাজারটা প্রশ্ন করবে তার জল্লাদ বাপ। কেন, কি জন্য? এই ছেলে নাম্বার পেল কিভাবে? তখন তো অধম টিচারের সাথেও কথা বলা বন্ধ হয়ে যাবে তার। ফোত করে দীর্ঘশ্বাস ছাড়ল। সম্ভব, মোবাইল নাম্বার চেঞ্জ করা যাবে না। উল্টো আব্বু আমাকে খারাপ ভাববে। অন্য কোনো উপায় বলুন, কি করা যায়? আচ্ছা, তাহলে একটা উপায় আছে। যেই নম্বর থেকে কল আসবে সাথে সাথে ব্লক করে দেবে। ব্লক কেমনে করে? আমি তো জানি না। আচ্ছা, আমি শিখিয়ে দেবো। ঠিক আছে, এখন ঘুমাও। তোমার অনেক মূল্যবান সময় নষ্ট করলাম, সরি।
পুরাই নোভা। এভাবে সরি বলার কি দরকার? মাত্র 2 মিনিট কথাই তো বলেছে। এ আর এমন কি? বিড়বিড় করলো আপন মনে। কল কেটে গেছে কিছু সময় পূর্বে। তার বিড়বিড় করা কথা অপর পাশে পৌঁছালো না। বিছানায় গা এলিয়ে শুয়ে পড়ল। মুহূর্তের মধ্যে ঘুমে অতলে পাড়ি জমালো সে। গোধূলি লালচে ধূসর রঙা গগনপক্ষ। রুকাইয়ার চুলায় চায়ের পাতিল বসিয়েছে। বিকেলের নাস্তা হতেই ছেলে মেয়েদের হাঁক ছাড়লেন। নীলাভ নিভান এসে হাজির হলেও নোভা ছিল অনুপস্থিত। বোনকে না দেখে নিভান এলোমেলো কদমে ছুটল তার রুমের দিকে। নোভা গভীর ঘুমে আচ্ছন্ন। নিভান নানা কসরত করল, কিন্তু বোনের সাড়া পেল না। সময় পেরোলো অনেকক্ষণ। হঠাৎই চোখ খুলল নোভা। নিভানের দীর্ঘ সময়ের চেষ্টায় নিদ্রারত নোভার অবশেষে সাড়া পেল। নিভান আধপুলিতে বলে উঠল, নেতাত আম্মুর ডাকে তো, ও তো না, নাস্তা তাবে না? নোভা ভাইয়ের ডাক শুনে হাসল। আলতো করে মাথায় হাত বুলালো। ঘুম জড়ানো গলায় বলল, তুমি যাও, আমি আসছি। নিভান নাছোড় বান্দা, ঠায় দাঁড়িয়ে আছে। সে বোনকে ছাড়া যাবে না। নোভা অগত্যা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। দু চোখের পাতায় তখনও ঘুমের রেশ রয়ে গেছে। সময় বাড়ল, দিন গড়ালো সপ্তাহের মাঝে। ইদানিং বাবলুকে স্কুলের সামনে দেখা যায় না। নোভা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করল। যাক, এই আপদ তাহলে দূর হয়েছে। তার অধম টিচারের সহায়তায় পড়াশোনার গতি বেড়েছে বহুগুণ। আতঙ্কের আরেক নাম ছিল ম্যাথ নামক বিষয়টা। কিন্তু আজকাল ম্যাথ তার প্রিয় এক বিষয় হয়ে উঠেছে। বেশা আনন্দে নিজে অঙ্ক কষে। এভাবেই তার সময় কাটছে। প্রায় 10 দিন পর এলো আরেক ভয়ঙ্কর দিন। সেদিনে সেই মুহূর্ত ভাবলে আজও গা শিউরে ওঠে নোভার। দিনটা বৃহস্পতিবারের এক উষ্ণময় দিন। কোচিং শেষে বাড়ি ফিরছিল সে আর তমা দুজনেই। ক্লাস শেষ করে বেরিয়েছে দুজন মাত্র। মধ্যাহ্নের সময় রাস্তাঘাট ফাঁকা থাকে প্রায়। তার মধ্যে এ সময় অটোরিক্সা পাওয়া বেশ দুর্লভ। অগত্যা হেঁটে স্কুল থেকে বাড়ি যাচ্ছিল তারা। কিছু দূর যেতেই পেছন থেকে এক তেজি কণ্ঠস্বর ভেসে এলো। দুজনের পায়ের কদম থেমে গেল। পেছনে তাকাতেই দেখলো বাবলু মির্জা তাদেরকে ডাকছে। নোভা বাবলুর আপাদমস্তক ভালো করে দেখলো। আজকের পোশাক বেশ ভিন্ন। গায়ে সাদা পাঞ্জাবি, চোখের মাঝে কালো চশমা। আজ পারফিউমের মিষ্টি সুগন্ধি ভেসে আসছে না তার থেকে। কেমন আছো নেশারানী, বাড়ি যাচ্ছ বুঝি? দুবাককে বলেই দাঁত কেলিয়ে হেসে উঠল বাবলু। নোভা তমা রীতিমতো হতভম্ব। দুজনের দৃষ্টিতে আজ ভয়ের আভাস। তমা অভয় দিল, ভয় পাস না, আমি আছি তো। পাশে চোখ বুলাতেই দেখলো বাবলু আজ একা নয়, পাশে তার দুজন চামচিকাও আছে। কিন্তু খটকা লাগলো অন্য এক বিষয় নিয়ে। তাদের থেকে কয়েক ইঞ্চি দূরত্বে একটা কালো প্রাইভেট কার দেখে। সময়টা মধ্যাহ্ন বলে লোক সমাগম একদমই নেই। তার উপর স্কুল মেন শহর থেকে সামান্য একটু দূরে। তারা যেখানে আছে এটা নির্জন এলাকা। তমা অভয় দিল। নোভা বেশ বুঝলো তমাও কিঞ্চিত ভয় পাচ্ছে। দুজনেই সন্দিহান। বাবলুর মতলবটাও কি কি করতে চাইছে আজকে? বাবলু আরো 2 কদম এগিয়ে এসে নিজের দূরত্ব কমালো। নোভার সামনে আসতেই তমা জবাব দিয়ে উঠল, পথ আগলে কেন দাঁড়িয়েছেন বাবলু ভাই? বাবলুর সোজা সাপটা জবাব। পাশে থাকা তার চামচিকারা হাসতে হাসতে গড়াগড়ি খেল। তাদের মধ্যে একজন ছেলে বলে উঠল, চাইলে বিয়ান তুমিও আমাদের সাথে প্রেম করতে পারো। তারপর 32 দন্ত পার্টি দেখিয়ে সেই কি এক বিকৃত হাসি তাদের। রাগে আর ঘৃণায় শরীর রিরি করছে তমার, কিন্তু মনের মাঝে কিঞ্চিত ভয়ও উদয় হচ্ছে। নোভা তমার হাত শক্ত করে ধরল। নিজ মনে বিভিন্ন কুচিন্তা হানা দিল। ভাবতেই শরীরের লোমকূপ দাঁড়িয়ে গেল তার। বাবলু পায়ের কদম আবারও বাড়ালো। নোভার দিকে তীক্ষ্ণ দৃষ্টি তার। ঠোঁটের কোণে ঝুলছে এক বিকৃত হাসি। আমি তোমার লগে কথা কইতেছি নেশারানী, তুমি কি স্বেচ্ছায় যাইবা নাকি তোমার জোর করে নিয়ে যাইতে হবে? ওর সাথে কিসের কথা বলবেন বাবলু ভাই? যা বলার এখানে বলেন। বাবলু তমার কথায় বিশেষ গুরুত্ব দিল না। সোজা নোভার সামনে দাঁড়ালো। তার দিকেই স্থির দৃষ্টি। নোভা আটকে উঠল। সহসাই বক্ষস্থল কেঁপে উঠল ভীষণভাবে। শরীর অসাড় হওয়ার উপক্রম। নিঃশ্বাসের শব্দ ভারী হয়ে গেছে। কাপা কাপা গলায় বলল, কি বলবেন এখানে বলুন। বাবলু আরো 2 কদম পা বাড়ালো। রগর গলায় বলে উঠল, সব কিছু কি সবার সামনে কমু নাকি? প্রাইভেট কথা আমগো দুজনের, তাও শুনতে চাইছো যখন বলি। আইজগা 2 জন মিলা ঘুরমু, গল্প করুম, রেস্টুরেন্টে খামু, আরো মেলা কিছু আছে। সব তো আর এখানে বলা যাবে না। কম্পিত গলায় আবারও জবাব দিল নোভা,
দেখুন দেরি হয়ে যাচ্ছে আমার। বাড়িতে সময় মতো না গেলে আম্মু চিন্তা করবে। অন্যদিন না হয় যাবো আপনার সাথে। বাবলুর মুখে তাচ্ছিল্যের সুর। সামনে দেখলে কথা কও না, ফোন দিলে কথা কও না। এখন তো আবার তোমার নাম্বারে আমি কলও দিতে পারি না। আমার সবগুলো নাম্বার ব্লক করে দিস। দীর্ঘ 1 বছর ধরে তোমার পিছনে কুত্তার মতো ঘুরতাছি, আর তুমি আমার পাত্তাই দাও নাই। উল্টা খারাপ ভাষায় গালি দিছো। এখন যা বাবার ভাইবা নিছি। কি করবেন আপনি? মদনা 2 হাত কোমরে গুজে নিল, রক্তিম অখি জোড়া, কিন্তু মুখে আক্ষেপের সুর। আমি কি দেখতে এতই খারাপ? তবে তুমি আমারে পছন্দ করো না কেন? তবে এখন পছন্দ করো আর না করো সেটা দেখার বিষয় না। এবার সব কিছু আমার নিজের ইচ্ছায় হইব। যেটা আমার সেটা আমি যেভাবেই হোক আদায় করেই ছাড়বো। আদায় করবেন মানে কি করবেন আপনি? বাবলু ভাবলেশীন মুখে ক্রূর হাসি। বিয়ে করবো তাও আজকে, তারপর দেখবে আমি কি করতে পারি। এহেন বাক্যে ধক করে উঠল নোভার বক্ষস্থল। ভয়ে কপালে বিন্দু বিন্দু ঘাম জমল তার। 2 পাও কাঁপছে ভীষণ, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। উত্তরে কি বলবে ভাষা খুঁজে পেল না। সময়টা বড্ড অশুভ মনে হচ্ছে এখন। এরপর কি হবে তার জানা নেই, শুধু মনে হচ্ছে এ বুঝি সে চৈতন্যহীন হবে। পাশে থাকা তমার ধৈর্যের বাঁধ ভাঙল। সে রুক্ষ ভাষায় চেঁচিয়ে উঠল, ফাজলামি পাইছেন, যা খুশি তা করবেন। এখান থেকে যাবেন নাকি মানুষ ডাকবো? বাবলু বেশ মজা পেল তমার কথায়। পাশে থাকা চামচিকাদের সাথে সেও উচ্চ শব্দে হেসে উঠল। সবার মুখে কুটিল হাসি। সেই ছেলে মাঝ থেকে বলে উঠল, মানুষ আস্তে আস্তে ততক্ষণে বিয়ে হয়ে বাসরও হয়ে যাবে। বেন, একটা কথা আছে না, ডাক্তার আসিবার আগে রুগী মরিয়া গেল। এটা বলে আবারও এক বিকৃতি হাসি দিল সবাই। বাবলুর কথায় ভীততরতষ্ট 2 জন। আচমকাই শব্দ করে কেঁদে দিল নোভা। তড়িৎ মদনার পা ধরে বসল, কান্না মিশ্রিত অস্পষ্ট স্বরে বলে উঠল, বাবলু ভাই আমার একটু সময় দেন, অন্তত আমার পরীক্ষা পর্যন্ত। এরপর আপনি যা বলবেন আমি তাই শুনবো। এটুকু কথা রাখুন না বাবলু ভাই। প্রতিজ্ঞা করছি রোজ 200 বার আপনার সাথে কথা বলবো। আজকের মতো মাফ করে দেন, আর আপনারে কোনোদিন এড়িয়ে যাবো না। এমন কথায় বাবলু অবিশ্বাস্য নজরে তাকালো নোভার দিকে। মুখে তাচ্ছিল্যের সুর টেনে বলল, আমি ভালো করে জানি তুমি আর কথা কেমন শুনবা। আজকে সাইরা দিলে কালকের পর তোমাকে খুঁজে পাওয়া যাবো না, আর কোনো সময় দেওয়া যাবো না। বিয়ে তো আজকেই হবো না সারানি। কথা শেষ করে বাবলু তার চামচিকাদের ডাকল, চল দুজনকে উঠিয়ে নেই, একজন সাক্ষীরও প্রয়োজন আছে। আবার নোবার দিকে তাকালো। বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে নেশারানি, এত ভয় পাওয়ার কিছু নাই, চলো দেরি হয়ে যাচ্ছে। নোভা তমা নির্লিপ্ত দুজনের দিকে চেয়ে আছে। দীর্ঘশ্বাস ছাড়ল 2 জন। নোভা তমা দুজনেই নির্লিপ্ত, নিশ্চুপতায় আচ্ছন্ন 2 জন একে অপরকে ইশারায় সংকেত দিল। প্রস্তুত তো? 2 জনের অধর কোণে সূক্ষ্ম কুটিল হাসি। বাবলু কিঞ্চিত ঝুঁকল নোভার হাত ধরতে। অন্য পাশে তমার হাত ধরতেই তার এক চেলাও হাত বাড়ালো। বাবলু মাত্রই হাত ধরে টানতে যাবে, তার ভাবনার অতীত এমন একটা কাজ নোভা করে বসল। হুট করে তার 2 পা ধরে টান দিল নোভা। তৎক্ষণাৎ বেচারা বাবলু নিজের নিয়ন্ত্রণ হারালো। চিৎপটাং হয়ে পড়ল গিয়ে পিচ ঢালা রাস্তার মাঝখানে। আহ করে শব্দ তুলতেই জায়গা মতো একটা কিক মারল সে। বাবলু ও মাগো বলে আর্তনাদে কুকিয়ে উঠল। নোভার 2 চোখে অগ্নিবর্ষণ, মুখে গসগস করল, অনেক জ্বালিয়েছিস, অনেক সহ্য করেছি তোকে, কিন্তু আর না, আজকে ধৈর্যের বাঁধ ভেঙেই ফেলেছিস। দ্রুতই ফের একই জায়গায় দ্বিতীয় একটা কিক পাইল। একসাথে 2টো কিক পড়ায় বাবলু গগন বেতারে চিৎকার দিল। অন্য পাশে তমাও ঠিক একই কাজ করল। সেই ছেলেও পিচ ঢালা রাস্তার মাঝে পড়ে আর্তনাদ করছে। 2 জনের মুখ থেকে শুধু আল্লাহ গো মাগো মরে গেলাম এই শব্দগুলোই বের হচ্ছে। একসাথে 2 জন রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। আরও 2 জন ছেলে বাকি ছিল। একজন কিঞ্চিত দূরত্বে দাঁড়ানো, অন্যজন গাড়িতে বসা। আকস্মিক এমন হওয়ায় বাইরে থাকা সেই ছেলে ভয়ে সেটিয়ে গেল। 2 মেয়ে এরকম করবে তাদের ভাবনাতেও ছিল না। অতর্কিত এমন উত্তম মাধ্যম দেখে সেই ছেলে পুরোই হতভম্ব। নোভা তমাকে বলল, বেটাকে ধর, জন্মের শিক্ষাটা দি। এই কথা শুনে ভয়ে সেই ছেলে দিল ভোদর। ভুল করেও পেছনে তাকালো না। ছেলেটার এমন দূর দেখে নোভা তমা 2 জনে অট্টহাসিতে লুটোপুটি খেল। আহারে, মদনা তাদের ভয় দেখাতে এসে নিজেই গো বেচারা হয়ে গেছে। গাড়িতে বসা ছেলেটা চুপচাপ বসে আছে। দরজা খুলে বের হওয়ার দুঃসাহস দেখালো না, কিন্তু তমা তাকে ডাকলো, কিরে বল্টু, বের হবি না? ভেতর থেকে কোনো শব্দ বের হলো না।
ছেলেটা নিশ্চুপ বসে আছে। দুজনের সামনের দিকে কদম বাড়াতেই বেরিয়ে আসলো বাবলু আর তার পাশে পড়ে থাকা ছেলেটাকে টেনে গাড়িতে ওঠানোর চেষ্টা করছে। আসলে গোবেচারা বাবলু তাদের সম্পর্কে কোনো ধারণাই রাখেনি। স্কুলে রোজ তাদেরকে নিরাপত্তার জন্য কিছু মার্শাল আর্ট শেখানো হয়। সেই মার্শাল আর্টের আইডিয়াই কাজে লাগিয়ে দিল তারা। নিজ মনে পিটি স্যারকে ধন্যবাদ দিল দুজন তাদের এসব কৌশল শেখানোর জন্য। পিটি স্যার সব সময় বলেন, সামনে থাকা আসন্ন বিপদ দেখে ভয় পেও না। প্রথমে বুঝে নাও বিপদের মাত্রা কেমন, তারপর সংখ্যা এবং তার মনোভাব। বিপদের ধরন অনুযায়ী নিজেকে প্রস্তুত করবে। শুধু দুইটা কাজ করবে, এক বুকের বাম পাশে নয়তো জায়গা মতো একটা দেবে। সামনে থাকা লোক যতই শক্তিশালী হোক না কেন, সে আর উঠে দাঁড়াতে পারবে না। নোভা তমা স্বাচ্ছন্দ্যে বাড়ির দিকে রওনা দিল। দুজন দুজনের দিকে তাকিয়ে এখনো হাসে, তাদের মুখে বিশ্বজয়ের হাসি। অন্যদিকে বাবলুর সেই গগন বিদারী আর্তনাদ এখনো কিঞ্চিত ভেসে আসে। তবে দৌড় দেয়া ছেলেটার কথা ভাবতেই দুজনের হাসতে হাসতে পেটে খিল ধরে গেছে। নোভা দীর্ঘ সময় পর বলে উঠল, উফ তমা, আমি আর পারছি না, পেট ব্যথা করছে। রাস্তার ধার থেকে নোভা বনফুল নিয়ে তোড়া বানিয়ে তমাকে দিল। তমা ভ্রু কুচকে তাকালো, তোরা কিসের জন্য? আচমকাই নোভা তমাকে জড়িয়ে ধরল, নরম ভেজানো গলায় বলল, ধন্যবাদ নয় বন্ধু, হাজারো শুক্রিয়া। যার এমন একজন বন্ধু আছে যে বিপদে ভয় না পেয়ে মনে সাহস এনে দেয়, লড়াই করার শক্তি দেয়। সারা জীবন তোর কাছে কৃতজ্ঞ থাকবো, তাই ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। চোখের কোণে জল চিকচিক করছে নোভার। ফের আহত স্বরে বলল, আজ যদি তুই না থাকতি এত সাহস কখনো পেতাম না। তমা হাঁ হয়ে আছে, নিজের হাতের ধারালো নখ দিয়ে নোভার বাহুতে এক চিমটি দিল। তার ছেলে সুরে বলল, সব আমার জন্য মোটেও না, তোর মনোবল আর সাহসিকতার জন্যই পেরেছিস, যেটা সব মেয়েরা পারে না। তুই তো বীরাঙ্গনা। নোভা ফিক করে হেসে দিল, হইছে, আর তেল দিতে হবে না, এমনিতেও তেলের যা দাম। তমা কটমট করে তাকালো। আসলেই তুই একটা বদ মহিলা, যা সর, 100 হাত দূরে গিয়ে মর। তমা গজগজ করে নিজের বাড়ির দিকে গেল। নোভা ক্যাবলা কান্তের মতো তমার যাওয়া দেখল। হায় রে, মিস তমা তো আজ খেপে গেছে, এবার কি হবে কে জানে। বিজয়িনীর বেশে বাড়িতে প্রবেশ করল নোভা। ঢুকতে দেখলো রুকাইয়া কিচেন থেকে বের হচ্ছে। মাকে দেখে লম্বা করে সালাম দিল সে। আসসালামু আলাইকুম আম্মু। রুকাইয়া অবাক হলো প্রথমে, সালামের উত্তর দিতে দিতে বলল, কি ব্যাপার, আজকেই মনে করে এত লম্বা করে সালাম দেয়া হচ্ছে? কখনো তো সালাম দিতে দেখলাম না, কাহিনী কি? নোভা গিয়ে জড়িয়ে ধরলো, আদুরে গলায় বলল, আম্মু আমার ভর্তা খাইতে ইচ্ছে করছে, একদম ঝাল ঝাল কাঁচা মরিচের ভর্তা। রুকাইয়া যেন আকাশ থেকে পড়ল, টিপ্পনি মেরে বলল, তাহলে এই কাহিনী? আজকে এমনিতেই 3টা তরকারি রান্না করেছি, কালকে খাইও। নোভার কণ্ঠে ফের আকুলতা। কি কি রান্না হয়েছে আজকে? রুকাইয়া টেবিল মুছতে মুছতে জবাব দিল, মূলা শাক ভাজা, সিম দিয়ে পাঙ্গাস মাছ আর আলু ভর্তা আছে। নোভা তড়িৎ বলে উঠল, মাছের পেট আছে আম্মু? রুকাইয়া মাথা নাড়ল। আছে। নোভা দ্রুতই ফ্রেশ হতে গেল। যাওয়ার আগে তার জন্য টেবিলে খাবার রাখতে বলল। তড়িঘড়ি এসে বসলো খাবার টেবিলে। মাছের পেটি আর আলু ভর্তা পেয়ে নোভা বেশ খুশি। আজ অনেক পরিশ্রম করেছে। মত্তার বাচ্চাকে মারতে গিয়ে তার অনেক শক্তি ক্ষয় হয়েছে। এখন খাবার খেয়ে দ্রুতই শক্তি ফিরিয়ে আনতে হবে। ভাত খেয়ে মাত্রই রমি আসলো। নিভানো আসলো পিছু পিছু জিজ্ঞেস করতে, নিতা তুমি ভাত খাতো? বলে মাথা নাড়িয়ে নিভানকে বিছানায় তুলল সে। বিছানায় শুয়ে নিভান বলে উঠল, নিদাত একটা গপ্প বলো। যাও নীলাভকে ডেকে নিয়ে আসো, আজকে দুজনকে মজার একটা গল্প বলবো। হঠাৎ করে নিভান এলোমেলো কদমে দৌড় দিল বোনকে ডাকতে। দ্রুতই নীলাভকে ডেকে নিয়ে আসলো। নীলাভ অবাক হলেও পাশে এসে বিছানায় শুয়ে পড়ল। নোভা দুজনকে বলল, জানো আজকে রাস্তায় কি হয়েছে? দুজনে উৎসুক হয়ে আছে। নীলাভ বলল। নোভা মাথা নাড়ায়, তাই তো। তারপর বাবলুর মায়ের খাওয়ার ঘটনাকে মনের মাধুরী মিশিয়ে গল্পের মতো রসিয়ে রসিয়ে বলল, তবে নিজের নামটা চেপে গেল। নীলাভ নিভান হাসতে হাসতে গড়াগড়ি খেল। নিভানের হাসি তো থামছেই না। নীলাভ বোনের দিকে তাকালো, চোখ পিটপিট করে বলল, ফের কাতুর সুরে বলল,
নিভান কি বুঝলো কি জানি, খিলখিল করে সেও হেসে উঠল। নুভা তাদের সাথে মুখ চেপে হাসলো। কিছু সময় এভাবেই অতিবাহিত হলো। সে নিভান নীলাভকে বলল, এবার তোরা যা, আমি একটু ঘুমাই। নীলাভ বলল। নিভানও বলে উঠল। দুজনকে নিয়ে হয়েছে তার যত জ্বালা। নুভা কপট রাগ দেখালো। ঠিক আছে ঘুমা, তবে কোনো শব্দ করতে পারবি না। ডান দিকে কাত হয়ে ঘুমাবি। তড়িৎ দুজনের মাথা কাত করে শুয়ে পড়ল। দুজনকে ঘুমোতে বলে অন্যদিকে নিদ্রাহীন শুয়ে আছে নুভা। মুঠোফোনে চোখ বুলিয়ে সময় দেখল বিকেল 3:30। হঠাৎই স্ক্রিনে চোখ পড়ল। ইনবক্সে নতুন মেসেজ পড়ে আছে। দ্রুতই সে মেসেজ ওপেন করল। জানি এখনো স্কুলে আছো। স্কুল থেকে ফেরার পর হয়তো তোমার সাথে আমার কথা নাও হতে পারে। আমি কয়েকটা দিন নেটওয়ার্কের বাইরে থাকবো। কবে সুযোগ হবে তোমার সাথে কথা বলার জানি না। দোয়া করো তোমার অখ্যাত টিচারের জন্য। দুপুর 12টার মেসেজ ছিল এটা। এরপর দেখলো আরো একটি ছোট্ট বার্তা। গাড়িতে উঠলাম মাত্র, অনেক দূর যাচ্ছি। আমি না ফেরা পর্যন্ত ভালো থেকো। এটার সময় ছিল দুপুর 1টা। আচমকাই মনটা ভারী হয়ে গেল নুভার। সন্ধ্যায় পড়তে বসেও মনটা ভীষণ বিচলিত। বইয়ের পাতায় আঁকিবুকি করল আনমনে। আজ তার অধম টিচারের সাথে কথা হয়নি। হঠাৎই এই লোক কোথায় গেল? হুট করে গায়েব হয়ে গেল কেন? ফুট ফুট দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল সে। সহসায় তার মুঠোফোন ভো ভো কম্পনে কেঁপে উঠল। খুশিতে লাফ দিয়ে উঠল। ভেবেছিল তার অধম টিচার হবে, কিন্তু স্ক্রিনের চোখ বুলাতেই মনটা ভারী হয়ে গেল। এটা তার খালামণির কল। কলটাও বেজেই যাচ্ছে। তার ইচ্ছে হলো না ধরার জন্য। মুখ প্যাঁচার মতো করে বসে আছে, কিন্তু দীর্ঘ সময় মুঠোফোন কম্পিত হওয়ায় শেষে কল ধরতে বাধ্য হলো। রিসিভ করতেই রবির রামধমক খেল সে। বিরস মুখে জবাব দিল নোভা। বাইরে ছিলাম। রবি আর বেশি ঘাটালো না, মৃদু হেসে বলল। নোভা অবাক হয়ে বলল, কিসের টাকা খালামণি? আরে পাগলি, সেই টাকাগুলো যার জন্য গালি খাইলি। নোভার হুঁশ হলো। ওকে, সেই টাকা। আনমনে ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। এই টাকার সাথে মিশে আছে অনেক স্মৃতি, অনেক গল্প, না বলা হাজারো অনুভূতি। তার আচমকাই অদ্ভুত অনুভূতি হলো। রবিকে দ্রুতই বলে উঠল, ও সেই টাকা? আচ্ছা ঠিক আছে, এখন রাখছি খালামণি। সে খট করে রবির কল কাটল। নিজের ধৈর্যের বাঁধ ভেঙে একটা খুদে বার্তা দিল তার অধম টিচারকে। কোথায় আছেন স্যার? খুব বেশি দূরে আছেন? আপনি ভালো আছেন তো? মেসেজ দিয়েও শান্তি পেল না। তার রিপ্লাই না আসায় ইমদাদের দেওয়া সাজেশনে হাত বোলালো। সেই গতকাল দুপুরে কথা হয়েছে তার। নিজমনে বিড়বিড় করল, জানেন আপনার সাথে কথা না বললে পড়তে পারি না। টেবিলে মাথা এলিয়ে দিয়ে শুয়ে আছে। হিম করা ঠান্ডা বাতাসের সাথে সাথে রাতটাও ক্রমাগত বেড়ে চলেছে। ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই। না কোনো কল, না কোনো বার্তা। অন্তঃকরণ তীব্র দহনে পড়ছিল। নিদ্রাহীন দু চোখ। তাও নিজেকে শাসালো, ঘুমা নোভা ঘুমা। কুয়াশায় মোড়ানো উষ্ণালগ্ন হিমশীতল ঠান্ডায় ছাদের এক কোণে বসে আছে নোভা। উদাস মুখে গায়ে চাদর জড়ানো। মর্মদহনে ব্যথিত তার তনুমন। নিজেকে শান্ত করতে ভোরবেলায় ছাদের দিকে ছুটে এসেছে। ব্রিটিশ আমলের তৈরি দোতলা বাড়ি তাদের। নিচতলায় বাড়িওয়ালা থাকে, দ্বিতীয় তলায় তাদের পরিবার। মাত্র 2 পরিবারের বসবাস এই বাড়িতে। তাই যেভাবে ইচ্ছে চলা যায়, একদম নিজের বাড়ির মতোই। গত 15 বছর ধরে এ বাড়িতেই বসবাস করছে। অবশ্যই তার বাবার কল্যাণে। ওনার বেশ পছন্দের বাড়ি। ছোট শহরে এমন বাড়ি হরহামেশা দেখা যায় না। বাড়ির চারপাশ গাছগাছালিতে ঘেরা। দক্ষিণ দিকে ব্যাটবন আর ছোট্ট ডোবা। কিছু সুপারি গাছ, নারকেল গাছ আর আম গাছও আছে। দোতলা ঘরের দক্ষিণ কোণ বাগান বিলাস গাছে ঘেরা। সেই গাছের পাশে দাঁড়ানো আনমনে গাছ থেকে বেশ কিছু ফুল ছিঁড়ে নিয়েছে। ফুলগুলো আবার কুচি কুচি করে অজান্তে তার অধম টিচারের নাম লিখে যাচ্ছে। হঠাৎই সে মাঝপথে থামল। তার অন্তঃকরণে একটা ব্যাপার উকি দিল। অজানা এক ছেলের জন্য কেন এত পাগলামি করছে সে? ছেলেটা নেহাতি তাকে সাহায্য করেছে। অন্য কিছু নাও তো হতে পারে, যেমনটা সে ভাবছে। তার মতো অচেনা কাউকে কেন সে পছন্দ করবে? এমনটা কি আদৌ সম্ভব? সহসাই দীর্ঘশ্বাস ছাড়ল। নিজের কাছেই তো উত্তর অজানা। তার অধম টিচার তো আরো বহুদূর। কিন্তু তার যে অচেনা ছেলেটাকে নিয়ে ভাবতে ভালো লাগে। কোনোদিন তাকে দেখা আদৌ সম্ভব হবে কিনা জানা নেই তার।
কি হবে তাদের ভবিষ্যৎ? অজান্তেই মুঠোফোন হাতে নিল। কেন নিল তাও জানা নেই, তবে ভাবনার অতীত কিছু একটা ঘটল যা কস্মিন কালেও সে ভাবেনি। তার মুঠোফোন কম্পিত হচ্ছে। কলটা অধম টিচারের। নুভা হতভম্ব। সত্যি না স্বপ্ন? তড়িঘড়ি কল রিসিভ করল। আসসালামু আলাইকুম। অপর প্রান্ত থেকে চিন্তিত ব্যাকুল স্বর ভেসে এলো। ফাইনালি তুমি। আমি অনেক ভয় ভয়ে কল দিয়েছি, ভেবেছিলাম হয়তো কথা হবে না। যাক, তোমায় পেলাম। শুভ সকাল। তা কেমন আছো আমার মিষ্টি ছাত্রীটা? এত মুগ্ধময় বাক্য শুনে নুভার তনুমন জুড়ে শীতলতা বয়ে গেল, যেন 1000 বছর পর সে কথা বলছে। মর্মযাতনা যেন সতেজতায় পূর্ণ হলো মুহূর্তে। মুখের কোণে তার স্নিগ্ধ হাসি। ভালো। আপনি কেমন আছেন স্যার? ওপাশ থেকে হতাশার সুর ভেসে এলো। সরি, আসলে হঠাৎ নানুর বাড়ি এসেছি তো। আমার নানু ভীষণ অসুস্থ, তাকে দেখতে এলাম। তাড়াহুড়োতে তোমাকে বলতে পারিনি। জানো, আমার নানার বাড়ি একদম ভারতের মিজোরাম রাজ্যের পাশে, তাই এদিকে নেটওয়ার্ক পাওয়া অনেক দুর্লভ। এই জন্য তোমাকে কলও দিতে পারিনি। আজকে সকাল সকাল ঘর থেকে বেরিয়েছি। নানুর বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে আছি এখন, শুধু তোমাকে কল দেওয়ার জন্য। তবে ভয়ে ছিলাম আদৌ তোমার সাথে কথা হবে কিনা, তাই মেসেজ দিয়ে চলে যেতাম। যাই হোক, ফাইনালি কথা হলো। এত সুন্দর করে সরি বললে তাকে কিভাবে ক্ষমা না করে থাকা যায়? একটু আগেও সে কত সন্দিহান ছিল, এখন মনে হচ্ছে একদমই না। আপনাকে আমি ছাড়ছি না ইমদাদ। নিঃশব্দে হাসল নোভা। লাজুকতার ন্যায় লজ্জায় আড়ষ্ট হলো। নরম সুরে জবাবে বলল, এত সরি বলার কি আছে? সমস্যা থাকতেই পারে। একদমই আমাকে নিয়ে ভাববেন না, ঠিক আছে? কেন ভাববো না? আমার তো তোমাকে নিয়ে ভাবতেই ভালো লাগে। না, আসলে বলছিলাম কি, তোমার পড়ালেখার কি অবস্থা? কালকে পড়তে অসুবিধা হয়নি তো? আমি তো কল দিতে পারিনি। তার সাজেশনের কতটুকু শেষ হয়েছে তোমার? আজকে কিন্তু পদার্থ আর রসায়নের বাকিটা পড়বে, ঠিক আছে? কি করছিলে এখন? ছাদে বসে ঠান্ডা বাতাস খাচ্ছি। আপনি খাবেন স্যার? এই ভোরবেলায় তুমি ঠান্ডা বাতাস খাচ্ছ? তোমার ঠান্ডা লাগছে না? বাসায় যাও। আরে না, ঠান্ডা লাগবে কেন, বরং বাসায় দম বন্ধ লাগছিল, তাই একটু সতেজ বাতাস নিয়ে ছাদে আসলাম। কতক্ষণ হলো ছাদে এলে যে? এই তো আধা ঘন্টা হবে। আজকে সাজেশনের বাকিটা শেষ করবে কিন্তু, সময় তো আর বেশি নেই তোমার। আমিও এই কয়দিন সময় দিতে পারবো না। দয়া করে পড়াশোনায় ফাঁকিবাজি করো না একদম। মিষ্টি ছাত্রীটা আমার, বাসায় যাও এবার। কি আদুরে ডাক! এভাবে বললে আমি সব করতে রাজি ইমদাদ সাহেব, কিন্তু আরেকটু কথা বলি না? 2 দিন পর এত অল্প কথা বললে মন ভরবে কেন, বোঝেন না আপনি? কিন্তু মনের কথা মনেই থাকলো। নুভার মুখ ফুটে বের হলো অন্য কিছু। ঠিক আছে স্যার, যাচ্ছি। ইমদাদ প্রসন্ন হলো, মিষ্টি সুরে বলল, ভালো থেকো আমার মিষ্টি পাখিটা। সরি, আই মিন মিষ্টি ছাত্রীটা। এটা বলে দ্রুতই কল কাটলো ইমদাদ। মিষ্টি পাখিটা বার কয়েক আওড়ালো নুভা। ডাকটা কি মধুর ছিল! এভাবে সব সময় ডাকতে পায় না। তার বেশ মন খারাপ হলো। শুনতে কি ভালো লাগছিল। মুখের করে লাজুক হাসি। আজ সে উত্তর পেয়ে গেছে। তার অদম টিচার তাকে পছন্দ করে, কিন্তু তাহলে বলে না কেন? তবে কেন এত লুকোচুরি? কল কেটেছে বহুক্ষণ, কিন্তু সে এখনো কানের মাঝে মুঠোফোন চেপে ধরে আছে। এভাবে আরো কিছু সময় পেরোলো। মন না চাইতেও ঘরের দিকে পা বাড়ালো। ঘরে ঢুকতেই বড়সড় ঝটকা খেল। সামনের সোফায় রশিদ বসা। নিজের বাবাকে দেখে আটকে উঠল নোভা। আসলো কখন? গতকাল সে তো বেশ রাত করেই ঘুমিয়েছিল। ভাবনায় মগ্ন হলো কিয়ৎক্ষণ। রশিদের দিকে তাকিয়ে কাচুমাচু করে সালাম দিল। আসসালামু আলাইকুম আব্বু। রশিদ সালামের উত্তর নিল দ্রুতই। মেয়েকে আপাতমস্তক ভালো করে দেখল। কিছু একটা জিজ্ঞেস করার আগেই আচমকাই রুকাইয়ার কর্কশ ধ্বনি শোনা গেল, নিশাত এদিকে আয় তো। নোভাও বাধ্য মেয়ের মতো কিচেনে গেল। রুকাইয়া মেয়েকে আস্ত এক নারকেলের মালা দিলেন। জলদি কড়াই দে তো। তোর আব্বু আসার সময় খেজুরের রস নিয়ে আইছে, রসের সিন্নি বানাইতে কইছে। তুই নারিকেলে কড়াই দে জলদি। পিঠা বানানো হলে খেয়ে পড়তে বইস। আর যাওয়ার সময় নীলাভরে ডাইকা দিস। নোভা হ্যাঁ বলে মাথা নাড়ালো। পরক্ষণে মায়ের দিকে প্রশ্ন ছুড়ল, আম্মু আব্বু কখন আসছে? ভোর 4টার দিকে। নোভা ফোঁত করে নিঃশ্বাস ছাড়ল। তার মানে ভোরবেলায়? কিঞ্চিত শব্দ করে বলল, ও।
মিনিট 10-এর মাঝেই নারকেল কোরানো শেষ করলো নোভা। রুকাইয়া পিঠার জালি এগিয়ে দিলেন। সে খেয়ে রুমে ফিরে গেল। আবার কয়েক সেকেন্ড বাদে ফিরেও এলো। রুকাইয়া মেয়েকে দেখে অবাক হলেন। কিরে আবার কেন এলি? নোভা আলতো করে হেসে উঠল, আদুরে গলায় বলে উঠল, আম্মু, যাওয়ার সময় তমা আর ওবায়দুল স্যারের জন্য সিন্নি নেওয়া যাবে। রুকাইয়া মাথা নাড়িয়ে বলল, নিয়ে যাইস। কিচেন থেকে বের হতে ফের রশিদের সাথে দেখা হলো। রশিদ মেয়েকে ডাকলেন, পড়ালেখার কথা জিজ্ঞেস করলো। নোভা ভালো বলে মাথা নাড়ালো। ফের নিজের রুমের দিকে পায়ের কদম বাড়ালো। হুট করে রশিদ ডেকে উঠল, নিশাদ, পড়াশোনা কর ভালো করে। রেজাল্ট ভালো হলে ঢাকা নয়তো চট্টগ্রাম যে কোনো ভালো কলেজে ভর্তি করাবো, কিন্তু রেজাল্ট ভালো হওয়া চাই তোমার।